দ্য সাইলেন্ট ম্যানর, পর্ব সংখ্যা 23, লেখনীতে ডায়ানা ইমরোজ লাকি। সুফিয়ান কিছুক্ষণ চুপচাপ থেকে নিস্তেজ ভঙ্গিতে নিরুত্তাপ গলায় বলল, এসব নিয়ে তুমি ভেবো না, স্বপ্নের অর্থ হয় না। ফারদিনা দৃষ্টি নিচু করে তাকিয়ে আছে। সুফিয়ান সিগারেট ফেলে দিল নদীর জলে। ঘাড় ঘুরিয়ে তাকালো ফারদিনার দিকে। আজ মিষ্টি রঙের শাড়ি পরেছে ফারদিনা। শাড়িতে ফারদিনার শরীরে আবেদনময়ী তনি শরীরের এক একটি বাক স্পষ্ট, যা সুফিয়ানকে আকৃষ্ট করল। কোমর পর্যন্ত খোলা লম্বা চুলে আজ যেন আফিমের নেশা ধরানো ঘ্রাণ। তাকে আজ অপরূপ সুন্দর দেখাচ্ছে, কিন্তু মুখ গম্ভীর হয়ে থাকায় বোধহয় সম্পূর্ণ সৌন্দর্যটা ফুটে উঠছে না। সুফিয়ান দৃঢ়তার সাথে বলল, হঠাৎ তোমার মন খারাপ কেন হলো? কিছু বলছো না? তুমি চুপ থাকলে আমার যেন সব এলোমেলো হয়ে যায়। ফারদিনা এবারও চুপচাপ। সুফিয়ানের ভালো লাগছে না ফারদিনার নীরবতা। দোষটা তার। সে যদি স্বপ্নের কথা না বলতো তবে তার মন বিষিয়ে উঠত না। মনে মনে নিজেকেই দোষারোপ করে। নিয়ম অনুযায়ী কেউ দোষ করে অন্যের মনে আঘাত দিলে তাকেই শুধরে নিতে হয়। সে আঘাত করেছে ফারদিনার মনে, এখন মন ভালো করার দায়িত্ব তার। সুফিয়ান গলা পরিষ্কার করে বলল, তুমি কথা না বললে নদীতে ঝাঁপ দেব, গভীরতায় ডুবে মরে যাব, তোমার কষ্ট হবে না? ফারদিনা কোনো প্রতিক্রিয়া করছে না। ভুলভাল উপায় মনে হচ্ছে। এই উপায়ে মন ভালো হলো না, বরং খারাপ হয়ে যাচ্ছে। প্রিয় মানুষটা জলে ডুবে মরে যাবে, এটা কেমন উপায়? এটা কোন মাধ্যমে পড়ে না মন ভালো করার? সুফিয়ান নিজেই নখ করতে শুরু করলো। তারপর ভেবে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তোমার আমার বিয়ের পর আমরা শীঘ্রই বাচ্চা নেব, মেয়ে বাচ্চা। মেয়েই হবে, দেখো, লাল টুকটুকে মেয়ে, তোমার মতো সুন্দরী, তোমার মতো নাক, তোমার মতো চুল, তোমার মতো তেজ, সব তোমার মতো হবে। আর আরেকটা ফারদিনা হবে। তবে ওর নাম কি রাখা যায় বলো তো? সুফিয়ান ঢং করে চিন্তা করলো। তারপর বলল, ওর নাম দেবো সমুচা। দেখো, সমুচা উচ্চারণ করার সময় মুখটা হয়ে যায়। সুফিয়ান ভেঙিয়ে দেখালো। ফারদিনা সুফিয়ানের কথা শুনে হেসে উঠল। হাসির বন্যা বইল যেন। ফারদিনার হাসি দেখে সুফিয়ানও নিঃশব্দে হাসল। মুগ্ধতার সাথে তার হাসি দেখে বলল, এভাবে হেসো না সুন্দরী, তোমার হাসি দেখলে যে পরাণ জ্বলিয়া যায়। ফারদিনা হাসি নিয়ন্ত্রণ করে বলল, সত্যি জ্বলছে তো? তোমার জন্য অন্তর জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আগুনের উত্তাপে, আর সেই উত্তাপ নেভাতে তোমার একরাশি হাসি যথেষ্ট। তুমি সত্যি আমাকে ভালোবাসো? প্রমাণ লাগবে? ঝুঁকে বলল, প্রমাণ দাও, যাও নদীতে ঝাঁপ দাও, দুষ্টুমি কণ্ঠে বলল ফারদিনা। সুফিয়ান এক ভরু কুঁচকে বলল, নদীতে ঝাঁপ দিলে আমি মরবো না, সাঁতার কেটে উঠে যাব। আমি তো তোমার মায়া জালে আটকেছি, সেখান থেকে আর চাইলেও বের হতে পারবো না। যদি ভালোবাসার প্রমাণ দিতে হয় তোমাকে একসাথে নিয়ে দেব, প্রমাণ সার্থক, আমরাও সফল। এই জন্মে তাহলে আমাদের পূর্ণতা মিলবে না, পুনর্জন্ম আর হবে না। ভালোবাসার প্রমাণ হয় না বুদ্ধ মেয়ে। প্রমাণ সেই চায় যে ভালোবাসে না, সত্যিকারের ভালোবাসা উপলব্ধি করে নিতে হয়। তোমার আর আমার ভালোবাসা পূর্ণতা পাবে তো? যদি উপরওয়ালা চান নিশ্চয়ই হবে, বলে মৃদু হাসল। তুমি আদিব ভাইয়ের সাথে কথা বলবে, আব্বার সাথে, আমাদের বিষয়ে? সুফিয়ান চোখ সরিয়ে বলল, সময় হোক, আমি তাদের সাথে কথা বলবো। সত্যি বলবে তো? উৎফুল্ল হলো ফারদিনা। যদি মিথ্যা প্রেমের সেতু বন্ধনে জায়গা পায় তবে সেই প্রেম সফল হয় না, বুঝছো? নিশ্চিত স্বরে বলল ফারদিনা। সুফিয়ান বলল, এক অক্ষরে জবাব দিচ্ছ যে? কথা বলার ইচ্ছে নেই? আছে। এবার 2 অক্ষরে জবাব দিয়েছ। আমার সাথে একাধিক শব্দে কথা বলবে, যা অকাজের তাও বলবে। তোমার মুখের প্রতিটি কথা শুনতে ভালো লাগে। মানুষ গান শুনতে পছন্দ করে। কানে যদি গানের সুর ভেসে আসে সে ধ্যান দিয়ে শোনে। আমি তোমার প্রতিটি কথায় শব্দের সুর পাই, যা আমাকে মুগ্ধ করে। আমি কি সত্যি তোমার হয়ে গিয়েছি? গালে হাত দিয়ে নম্র কণ্ঠে জিজ্ঞেস করল ফারদিনা। সুফিয়ান ফারদিনার মুখের দিকে তাকিয়ে কণ্ঠ গভীরে নিয়ে বলল, তুমি আমার শিরায় উপশিরায় গেঁথে গেছ, মস্তিষ্কের নিউরনের ভাঁজে তুমি। মানুষ তাই জীবন থেকে সরাতে পারে যার সাথে দেহের সম্পর্ক থাকে, আত্মার সাথে সম্পর্ক কখনোই ছিন্ন হয় না। আর যদি মরে যাই? এরূপ প্রশ্ন করতে ফারদিনের ভালো লাগে। ভালোবাসার মানুষটির চোখে নিজেকে হারানোর ভয় দেখতে কার না ভালো লাগে? সবার ভালো লাগে। সে উপভোগ করে সেই আনন্দ।
সুফিয়ান হয়তো এখন তাকে বকাবকি করবে, রেগে উঠে যাবে, এরপর সে আবার রাগ ভাঙাবে। সুফিয়ান উত্তেজিত হলো না, শান্ত হয়ে বসে রইল। শান্ত চোখে বলল, তাহলে আমি আমার জন্য কবর খুঁড়ব, সেই কবরে তোমাকে নিয়ে চিরদিনের জন্য একটা ঘুম দেব। বলেই পেছনে হাত রেখে ঝুঁকে পড়ল। ঠোঁটের কোণে অনিচ্ছা থাকা সত্ত্বেও হাসি আনল। নীরবতায় কেটে যায় অনেকটা সময়। নদীর জল শান্ত, কিছু মাঝিরা নৌকা বাইছে। মেলার অনেক মেয়েরা নৌকায় উঠছে, মাঝিরা তাদের নিয়ে নদীর মাঝে চলে গিয়েছে। হাসি আর আনন্দে কাটছে আজকের দিন। সুফিয়ান বলল, সময় গড়াচ্ছে, তুমি খেয়ে নাও, যাও। ঝিলমিলকে ডাকি, তুমি সাথে থাকলে খিদে পায় না। সুফিয়ান কিছুটা ধমকের সুরে বলল, নাটক বন্ধ করো, চোখ মুখ শুকিয়ে গিয়েছে, তুমি মেলার দিকে চলে যাও। তুমি আসবে না? তোমার সঙ্গে যাব না, পরে যাব। যদি চলে যাও? যাব না, নদীর তীরে ভালো লাগছে, কিছুক্ষণ বসে থাকি, এরপর আসব। সুফিয়ানের মুখে উদ্বিগ্নতা। ফারদিনা সুফিয়ানের অভিব্যক্তি দেখে কিছুই বলল না। তাকে রাগানোর জন্য এবং মেলায় নেওয়ার জন্য বলল, তুমি না আসলে আমি আজমতের সাথে কথা বলবো, ঘুরবো। সুফিয়ান চোখে অগ্নিময় ভাব নিয়ে তাকালো ফারদিনার দিকে, বলল, ওই বেটাকে আমি সত্যি সত্যি জলে ডুবিয়ে মারব। তুমি কি সেটা চাও? আমি কথা বলবো, ওর দোষ কোথায়? তোমাকেও ডোবাবো। তুমি যা পারো না তা বললো না। সুফিয়ানের রাগ হলো। আজমতের জন্য প্রসঙ্গ পাল্টে যাচ্ছে, রাগ দেখাতে চাচ্ছে না, কিন্তু না চাইতেও মুখের রং পাল্টে গেল। নিজেকে কয়েক সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণ করে বলল, ভালোবাসা বিষের চেয়েও বিষাক্ত। এই বিষ যে একবার পান করবে, সে এমন কিছু নেই যা পারে না। তার মানে তুমি আমাকে মেরে ফেলবে? সুফিয়ান এবার পুরোপুরি রেগে গেল, বসা ছেড়ে উঠে দাঁড়ালো। ফারদিনাও দাঁড়ালো। সুফিয়ান চোখ চওড়া করে বলল, অপ্রীতিকর ভাবনা কেন তোমার? ভাবনাটাকে বদলে শুভ কিছু ভাবো। তোমাকে মারবো কেন? তোমার জন্য দরকার হয় অন্য কাউকে মারবো, এটা ভাবতে পারো। তা রেখে সবসময় উল্টোটা পারো। তুমি রেগে যাচ্ছ, আমি মেলার দিকে যাচ্ছি, রাগ কমলে এসো। ফারদিনা ঝিলমিলকে নিয়ে হাঁটতে শুরু করে, হাঁটতে হাঁটতে মেলার দিকে চলে যায়। ফারদিনা যেতে যেতে পেছন ঘুরে দেখলো কয়েকবার। সুফিয়ান দেখছে না তার দিকে, নদীর দিকে তাকিয়ে আছে। কিছু দূর গিয়ে আবারও ঘুরলো অনেক আশা নিয়ে। এবার সুফিয়ানের সাথে চোখে চোখ পড়ল। ফারদিনা একরাশ হাসি দিয়ে চলে যায়। সুফিয়ান ফারদিনা যাওয়ার পানে দেখছে। যতক্ষণ না ফারদিনার ছায়া চোখের আড়াল হলো ততক্ষণ অবধি চেয়ে থাকলো। রাঙা ঘাস খাচ্ছে। সুফিয়ান ওর কাছে এসে গায়ে হাত বুলিয়ে বলল, বুঝেছিস রাঙা, মেয়ে মানুষকে বোঝানো কঠিন বিষয়, আর আমারটাকে বোঝানো আরও বেশি কঠিন কাজ। যা বারণ করব ঘুরে ফিরে সেটাই করবে। ও জানে কোন কথায় আমি রাগ করব, কোন কথায় ওকে দুটো কথা শোনাবো, আর ও আমার বকাঝকা শোনার জন্যই আমাকে রাগায়। আমার রাগে আনন্দিত হয়, কিন্তু ও জানে না ওকে হারিয়ে ফেলার কথা শুনলে আমার ভেতরটা কেঁপে ওঠে। রাঙা হেরসা ধ্বনি তুলে লম্বা সুরে ও যেন বলছে, তুমি ঠিক বলেছ, সে বোঝে না। দিন ফুরিয়ে সন্ধ্যার প্রহরে মেলা অন্যমুখ নিয়েছে। চারপাশ মশাল লণ্ঠনের আলোয় উচ্ছ্বাসিত হয়ে উঠেছে নতুনভাবে। ভাজা পিঠের গন্ধে চারিপাশ মৌ মৌ করছে। নাগরদোলা থেকে ঘর ঘর জাতীয় শব্দ আসছে। তার সাথে নৌকায় লণ্ঠন জ্বালিয়ে দম্পতিরা নদীর ঢেউ উপভোগ করছে। রশিদ তালুকদার বেশ গম্ভীর মুখে বসে আছেন। গাম্ভীর্যের ব্যাখ্যা তিনি নিজেও জানেন না। আজকাল হঠাৎ হঠাৎ যেন তার মন ওঠানামা করছে। এতক্ষণ বেশ আনন্দে ছিল। গ্রামের অনেক মানুষ এসে ভিড় জমিয়েছে, প্রশংসা করেছে, কেউ কেউ অভিযোগও করেছে। অভিযোগ নিয়ে তার মাথা ব্যথা নেই। প্রশংসা যতদিন থাকবে, অভিযোগও থাকবে। অন্যের ভালোর জন্য যত করা হবে, দিন শেষে কোনো না কোনো কারণে তাদের জন্যই ঠকে যেতে হবে। এটাই বিচিত্রময় দুনিয়ার একটি অংশ যেন। মানুষের চাহিদা বেশি, যত পায় তত চাই। দুনিয়াতে সবচেয়ে সুখী মানুষ কারা? যদি এই প্রশ্ন করা হয়, উত্তর কি মিলবে? দুনিয়াতে সুখী সেই যার চাহিদা কম, যে অল্পতেই খুশি হয়। রশিদের কাছে এগোয় কুদ্দুস। এতক্ষণ পিঠা খাচ্ছিল। পিঠার ক্ষুদ্র একটা অংশ দাঁতে ঢুকে পড়েছে। আঙুলের সাহায্যে এনে পুনরায় খেয়ে ফেলল। রশিদ বলল, অসহ্য, আজকাল তোর ভাবসাব রাক্ষসের মতো হয়ে গিয়েছে। আপনি কি চান আমি না খেয়ে থাকি? আমি অসুস্থ হলে আপনার সেবা করবে কে? ওই দাসীরা? তুই ভালো করেই জানিস আমার শরীরে কোনো নারীর সংস্পর্শ কোনোদিন লাগেনি, আর লাগাতেও চাই না। কুদ্দুস মাথা নিচু করে বলল, তাহলে আপনার 4 ছেলে মেয়ে আপনার নয়?
রশিদ এবার ওর দিকে কটমট করে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, আমি দুধ কলা দিয়ে গাধা পুষেছি। ওটা সাপ হবে, গাধা না, কুদ্দুস বলল। মেরে তোর চামড়া তুলে ফেলবো। রশিদ আশপাশে তাকালো। আদিব, ওরা এবং অনুচারী সবাই নিজেদের মধ্যে আলাপ আলোচনায় ব্যস্ত। কুদ্দুস বলল, উত্তর পেলাম না। আপনার সন্তান কি? আমার আগেও সন্দেহ হতো। আপনার মতো আপনার 3 ছেলে হয় নাই। আদিব ভাই একটু শান্ত, আর ফারদিনা? কথা শেষ করতেই রশিদ বলল, ওরা আমারই সন্তান। আমার স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর ছোঁয়া লাগেনি, আর লাগাবো না। এটাই বলতে চেয়েছি, বুঝেছিস? বুঝেছি। আমার 4 ছেলে আর মেয়ে আমার সন্তান। কার সন্তান? আপনিই তো বললেন আপনার। রশিদ ছড়ি মাটিতে ঠুকঠুক করে বলল, আজকাল তুই অনেক কথা শিখেছিস, মুখে মুখেও কথা বলছিস। এত সাহস কোথা থেকে এলো দেখে নেব। কথায় আছে সঙ্গদোষে লোহা ভাসে। আপনার সাথে থাকতে থাকতে আমারও সাহস বেড়ে গিয়েছে। রশিদ চুপচাপ। ওর সাথে কথা বললে মেজাজ বিগড়ে যাবে। মেলার মধ্যে মাথা গরম করা যাবে না। গলায় কাশি দিল। আশেপাশে অনেক মেয়েরা ঘোরাফেরা করছে। কণ্ঠ শীতল করে বলল, আশেপাশে কত মেয়ে ঘুরঘুর করছে, দেখ কাউকে পছন্দ হয় কিনা। আয় হায়, মাত্রই তো বললেন আপনার শরীরে অন্য মেয়েদের ছোঁয়া লাগতে দিবেন না। এখন মেয়ে দেখতে বলছেন? এই বয়সে বিয়ে করলে আপনার ছেলেরা ছিছি করবে। এখন তাদের বিয়ের বয়স। আমি আমার কথা বলিনি, কালুর ঘরের কালু, তোর কথা বলেছি। কুদ্দুস হাঁ করে বলল, তওবা তওবা, আমি একজনকে ভালোবাসি, তারই চাই, অন্য কারোর দিকে চোখ তুলে চাইবো না। রশিদ মুখ ভেঙিয়ে বলল, আমার প্রেমিক পুরুষ রে, এখনই আমার চোখের সামনে থেকে সর যা। কুদ্দুস তার চোখের সামনে থেকে সরে গিয়ে পেছনে দাঁড়িয়ে বলল, আপনার পেছনে দাঁড়িয়েছি, আমার দিকে চাইতে হবে না। সামনের দিকে তাকিয়ে বললেন, রশিদ হেরে যাচ্ছে। আজ অবধি সে কারোর সাথে হেরে যায়নি, আজ হেরে যাচ্ছে। কুদ্দুস ধীরে ধীরে চালাক হয়ে যাচ্ছে। সে আর তাল মেলালো না, প্রসঙ্গ পাল্টে নিল, বলল, ফারদিনা কোথায়? আজমাত সাহেবের সাথে ঘুরে গল্প করছি। ওর দিকে নজর রাখতে বলিস অনুচারীদের। আমার একটা মাত্র মেয়ে, আমিও আমার আব্বার একমাত্র ছেলে। আব্বা বেঁচে নেই, আমি আছি। তো তা জেনে আমি কি করব? বড্ড কথা বলছিস, বিরক্ত হয়ে যাচ্ছি। যা, চায়ের ব্যবস্থা কর। সন্ধ্যাবেলা চা না খেলে আমার মাথা ঠিক থাকে না। নিয়ে আয়। কুদ্দুস দ্রুত চলে যায়। আজমাত নূরবেগ নদীর তীরে দাঁড়িয়ে এটা ওটা লিখছে। মাথায় বোলার হ্যাট। দিনের বেলায় হ্যাট পরে, এখন সন্ধ্যা। সন্ধ্যার পর কেউ হ্যাট পরে না। ফারদিনা ঝিলমিল তার পাশেই দাঁড়ানো। ঝিলমিল আজমতকে বলল, আপনি মাথায় ওইটা কি পরে আছেন? আজমত চোখে এক পলকে উপরের দিকে নিয়ে হ্যাটটা খুলে নিল হাতে, হেসে বলল, এটা বোলার হ্যাট। দিনে মোটামুটি রোদ ছিল, তীব্র না হলেও রোদ শীতেও আমার সহ্য হয় না, তাই হ্যাট পরেছি। আপনি অনেক ধলা, এত ধলা মানুষ আবার ভালো লাগে না। আপনারা সবাই কি কয় জানেন? ধলা বিলাই। ফারদিনা আজমতের আড়ালে চাপা স্বরে হাসল। আজমত ঝিলমিলের কথায় এড়িয়ে গেল, বলল, ফারদিনা, আজ সুফিয়ানকে দেখিনি, সে কেন আসলো না? এসেছিল, বিকেল পর্যন্ত তার সাথেই ছিলাম। বলেছে পরে আসবে, এখনো দেখছি না। মেলা তো শেষ হতে চলল। ঝিলমিল বলল, সারাদিন সুফিয়ান সুফিয়ান করিস না তো, আর শুনতে ভালো লাগে না। তুই কাউকে ভালোবেসেছিস, তুই এসব বুঝবি না। আমি এইসব চেতনায় নাই, খাইদাই ঘুরি ফিরি। এই জন্যই তো তোর নাম মুচমুচি আর টুংটাং। আজমত ফারদিনার কথা শুনে হেসে ফেলল। তার হাসির সময় দীর্ঘ হয়। আশেপাশের কিছু মানুষ তাকিয়ে দেখছে। বিদেশের মানুষ দেখা যায় না সচরাচর, ওরা নিজেদের মধ্যে বলাবলি করছে, এই বেটা হয়তো বাংলা কইতে পারে না। আজমত ফারদিনাকে বলল, তুমি অনেক মজার মানুষ, আপনিও ভালো মানুষ। আমার তো প্রশংসা করো না, দেখবে বরফের মতো গলে গিয়েছি। মেয়ে মানুষ এমনিতেই আগুনের মতো, ওদের সংস্পর্শে গেলেই ছেলেরা দুর্বল হয়ে যায়। ঝিলমিল বলল, সবাই পড়ে না, আপনার শরীর দুর্বল, তাই অল্পতেই পইরা যান। বেশি বেশি বাদাম খাবেন, দেখবেন আর পড়বেন না। ফারদিনা এবারও হাসল। তার হাসির শব্দ হাওয়াতে উড়ে গিয়ে রায়ানের কানে পৌঁছালো। রায়ান তার আলোচনা রেখে ঘুরে একবার ফারদিনার দিকে তাকালো। আজমত ফারদিনা ঝিলমিল একসাথে দাঁড়ানো। আজমত বলল, তোমার হাসিও সুন্দর, এভাবে কারোর সামনে হেসো না। তখন তার কাঁধে হাত রাখে কেউ। হঠাৎ কেউ হাত রাখায় খানিকটা বিচলিত হলো। চেয়ে দেখল সুফিয়ান। সুফিয়ানকে দেখে ফারদিনা নিশ্চুপ হয়ে গেল।
আজমাতের সাথে কথা বলা সুফিয়ানের পছন্দ না, কিন্তু সে বলছে, ইচ্ছে করে আজমাতের সাথে কথা বলছে। সুফিয়ান আজমাতকে লক্ষ্য করে বলল, ফারদিনার হাসি সুন্দর, কিন্তু ও তোমার মায়ের মতো, নারী মানেই মায়ের জাত। আজমত ভুরু উঁচিয়ে বলল, কি বলছে এসব? তার বয়স কত কম, আমার মায়ের সাথে তার কোনো দিক দিয়ে মিল নেই। মিল আমি করিয়ে দিচ্ছি, এই দেখো, চোখ, নাক, হাত, চুল যা আছে সব তোমার মায়ের আছে, মনে করে দেখো, মস্তিষ্কে একটু চাপ দাও। ঝিলমিল ফারদিনার কানে ফিসফিস করে বলল, বেটার ঈর্ষা হইতেছে, ভালোবাসার আরেক নাম ঈর্ষা। আজমত ফারদিনার দিকে একবার আর একবার সুফিয়ানের দিকে চেয়ে বলল, মা। আশ্চর্য ডাক, এই ডাকে কখনই একজন সুন্দরী নারীকে ডাকা যায় না। সুফিয়ান সব সময় যৌক্তিক কথা বললেও আজ ভুলভাল বলছে। আজমতের মোটেই ভালো লাগছে না। সুফিয়ান হাত ঘষতে ঘষতে বলল, আচ্ছা, আর একটু সহজ করে দিচ্ছি, মা ডাকটা অদ্ভুত শোনাচ্ছে তাই না? খালা, চাচি এগুলো ডাকা যায়, কি বলো? আজমত মাথা আওড়ালো, আচ্ছা। ঝিলমিল বিড়বিড় করে বলল, বেচারা বাঙালির কথার প্যাচে বুঝতে পারছে না। মেলার চারিদিকে জমজমাট, সবাই আনন্দিত, যে যার মতো আনন্দ করছে, কিন্তু আনন্দ নেই আদিবের মনে। আজও সে নূরজাহানের অপেক্ষায় ছিল, কোথাও দেখা মেলেনি। কৃষ্ণপুরের অনেকের সাথে দেখা হয়েছে, নূরজাহানের কথা সাহস করে জিজ্ঞেস করতে পারেনি। সে কেমন আছে, কোথায় আছে, স্বামী সংসার নিয়ে ভালো আছে তো? হয়তো এখন আকাশটা ভারী, কারণে না অকারণে বোঝা যাচ্ছে না, ঠিক তেমনি তার মনটাও ভারী। নূরজাহান আসেনি বলে, দেখা হলে আর কি হতো, দুই চোখ ভরে একবার দেখতো, তার মুখ থেকে শুনতে চাইতো, তুমি সুখে আছো, যতটা সুখে আমি রাখতে চেয়েছিলাম তার থেকেও বেশি সুখে আছো, ব্যাস এতটুকু বলার জন্য অপেক্ষা। সন্ধ্যার আকাশে নীলচে ধূসর ছায়া, বাতাসে হালকা শীতলতা। আদিব একদল জড়ো হওয়া লোকের ফাঁক দিয়ে তাকালো। তাদের ঠিক ওই পাশটা কাউকে দেখা যাচ্ছে, অচেনা সুদর্শনা নারী, কালো রঙের শাড়ির উপরে হীরক পাথর বসানো, পাথরগুলো মশাল লণ্ঠনের আলোয় চিকচিক করছে। আদিব ধীরে ধীরে এগিয়ে গেল। অচেনা নারী রানীর বেশে দাঁড়িয়ে আছে, রশিদ তালুকদারের সাথে কথা বলছে। তার পেছনে অনুচারীগণ। আদিব এগিয়ে গেল। অচেনা নারী আর কেউ নয়, নূরজাহান। বহু বছর পর অবশেষে সে তাকে দেখতে পেল। আদিব ঘুরে ঘুরে নূরজাহানকে দেখল। চোখ দুটো অস্বাভাবিকভাবে দৃষ্টি মেলল। নূরজাহান আদিবের দিকে দেখল না। রশিদ তালুকদার হেসে হেসে কথা বলছে, ভালো মন্দ জিজ্ঞেস করছে, কিন্তু তাদের দেখা সাক্ষাৎ বেশি ক্ষণস্থায়ী হলো না। কুদ্দুস এসে হাজির হয়, চোখে মুখে হতাশার ছোঁয়া নিয়ে রশিদ তালুকদারের কানে ফিসফিস করে বলে, ওইদিকে চলুন, কথা আছে। রশিদ নূরজাহানের থেকে কিছুক্ষণের জন্য বিদায় নিয়ে নেয়, কুদ্দুসের সাথে নীরব স্থানে চলে যায়। নূরজাহান। আদিব কণ্ঠে মাত্র কিছু শব্দ, কিন্তু বুকের ভেতরে ধুকধুক করছে। নূরজাহান কিছুক্ষণের জন্য স্থির হয়ে থাকে, তারপর হালকা হাসি ফোটে তার মুখে। আদিব, তুমি? তারা দুজন কিছুক্ষণ চুপচাপ থাকে। বাতাসে শুধু দূরের নদীর ঢেউয়ের কলকল শব্দ। আদিবের চোখে অতীতের ছবি ভেসে ওঠে, যেই মুহূর্তগুলো আর কখনো ফিরে আসবে না। স্মৃতির পাতায় গেল না, আর ভেবে কিছুই হবে না। তার সামনে থাকা মানুষটা এখন অন্য কারোর। বহু বছর হয়ে গিয়েছে, আমি ভাবিনি কখনো তোমাকে আবার দেখব। আদিবের কণ্ঠে মিশ্র অনুভূতি, আশা, ব্যথা আর শান্তি। ভালোবাসার মানুষটি হারিয়ে যাওয়ার পর দেখা না হওয়াই ভালো, এতে যন্ত্রণা বাড়ে। কেমন আছো? আদিব বিমর্ষ কণ্ঠে বলল, এতক্ষণ পরে? এটা তো আমার প্রশ্নের উত্তর নয়। সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাদের নদীপথে যেতে হবে। আবার কখনো ভাগ্যে থাকলে গল্প করব। এড়িয়ে যাচ্ছ? নূরজাহান চুপচাপ, আদিবের দিকে স্পষ্ট চোখে দেখছে না। কিছুক্ষণ মাটির দিকে দেখছে, কিছুক্ষণ আশেপাশে। আদিব নূরজাহানের আড়ালে চোখের জল মুছে। চোখ দুটো নিমেষেই লাল হয়ে গেল। আড়ালে মুছলেও নূরজাহান দেখে ফেলল, কিন্তু বিষয়টি উপেক্ষা করে বলল, আমি যতক্ষণ তোমার সামনে থাকবো তোমার কষ্ট আরো বেড়ে যাবে। আদিব ভেজা চোখে সামনে তাকালো। তার সামনে দাঁড়ানো মানুষটিকে নিয়ে সে কত শত স্বপ্ন দেখেছে, তার সাথে সারা জীবনটা পার করবে, সুখে দুঃখে পাশে থাকবে, একে অপরের হাসি কান্নার সঙ্গী হবে। আজ নূরজাহান ঘর বেঁধেছে ঠিকই, তবে অন্য কারোর সাথে। আদিব ভাবতে পারছে না। আমি চলে যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে, নূরজাহান বলল।
নতুন করে যাওয়ার কি আছে? জীবন থেকে তো অনেক আগেই চলে গিয়েছো। বাধ্য হয়েছি। কে বাধ্য করেছে? সেসব বলতে চাচ্ছি না। আজ দীর্ঘ সময় পার হয়ে গিয়েছে, অতীতের স্মৃতি আর মনে করতে চাই না। তোমার স্বামী কেমন আছে? তাকে দেখতে পাচ্ছি না যে। নূরজাহানের উজ্জ্বল মুখটা হঠাৎ করেই শীতল হয়ে গেল, নিঃশ্বাসে ভারী কিছুর আভাস। আদি বুঝতে পারছে না, অধৈর্য হয়ে জিজ্ঞেস করলো, বলো না, সে কেমন আছে? নিশ্চয়ই খুব সুখে আছো, সন্তানের জননী হয়েছ। আরেকদিন কথা হবে, আবার রাগ করবেন, এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে। কি লুকোচ্ছ? তোমার স্বামীর কথা বলতেই তোমার আচরণ বদলালো কেন? বলো, সব কিছু ঠিক আছে তো? নূরজাহান ভাঙা কণ্ঠে বলল, একটা যুদ্ধে সে মারা গিয়েছে। মারা গেছে? কিভাবে? আশ্চর্য মুখে জিজ্ঞেস করল রশিদ। কুদ্দুস বলল, কিছুক্ষণ আগে জয়নাবের বাড়ি থেকে একজন লোক আসছিল। সে বলেছে ঝুমকুকে কেউ বাড়ির সামনে মেরে ফেলে গিয়েছে।